ঠিক আছে, প্রথম প্রশ্ন অথবা প্রথম দ্বারা যেটাই মনে করো। কোন সেই রসিক চান নাকে বসে ধরে কান? কোন সেই রসিক চান নাকে বসে ধরে কান? এটার উত্তর হবে চশমা। কারণ চশমা পরার সময় আমরা সেটাকে আমাদের নাকের উপরে স্থাপন করে, আর তার দুটি হাতল আমাদের কানের উপরে থাকে। তাই সহজে বলা যায় উত্তরটি হবে চশমা। চমৎকার! তুমি খুব সহজেই ধাঁধার উত্তরটি দিয়ে ফেললে। এবার দ্বিতীয় ধাঁধা, আর এটার উত্তর নায়নাকে দিতে হবে। ঠিক আছে, তুমি জিজ্ঞেস করো, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন। ৮ পা ১৬ হাঁটু, বসে থাকে বীর বাটু, শূন্যে পেতে রাখে জাল, শিকার ধরে সর্বকাল। ৮ পা ১৬ হাঁটু, বসে থাকে বীর বাটু, শূন্যে পেতে রাখে জাল, শিকার ধরে সর্বকাল। এটার উত্তর হবে মাকড়সা। কারণ মাকড়সার ৮টা পা থাকে, আর ৮ পায়ে ২টি করে গিরা থাকে, অর্থাৎ ১৬ হাঁটু। তারপর মাকড়সা জাল বুনে, আর সে জালের মাধ্যমে সে শিকার করে থাকে। তাই এটার উত্তর মাকড়সাই হবে। বেশ ভালো, তুমি খুব বুদ্ধিমত্তার সাথে এই প্রশ্নটির উত্তর দিতে সক্ষম হয়েছ। যাও, এখন আমার তৃতীয় ধাঁধা, আর এই ৩ নাম্বার ধাঁধার উত্তর তোমাদের দুজন থেকে যে কোনো একজন দিলেই হবে। ঠিক আছে জাদুর কলাগাছ, আমরা প্রস্তুত আছি। তুমি তোমার ধাঁধা জিজ্ঞেস করো। আচ্ছা বলো তো, এমন কোন জিনিস যেটা তোমার কিন্তু তোমার থেকে অন্যরাই সেটা বেশি ব্যবহার করে? এমন কোন জিনিস হতে পারে যেটা আমার, কিন্তু আমার থেকে অন্যরাই সেটা বেশি ইউজ করে? মাধব, এটা হচ্ছে তোমার নাম। কারণ তোমার নাম তুমি খুবই কমবার ব্যবহার করো, বা খুব কমবারই তুমি তোমার নিজের মুখে নিজের নাম নাও, কিন্তু অন্যরা তোমাকে তোমার নামে প্রতিনিয়ত ডেকে যায়। নয়না, সাবাস! তোমরা খুব বুদ্ধিমত্তার সাথে এই প্রশ্নগুলো সমাধান করেছ। তোমাদের ভিতরে আত্মবিশ্বাস রয়েছে। তোমরা যে কাজই করো না কেন, আমি নিশ্চিত তোমরা সফলতা অর্জন করতে সক্ষম হবে, আর সে জাদুর আয়নাটি তোমরা খুব সফলভাবে নিয়ে আসতে পারবে। জাদুর কলাগাছ, আমাদের জন্য আশীর্বাদ করো। আমরা যেন সঠিকভাবে আমাদের গন্তব্যে পৌঁছে সে জাদুর আয়নাটি নিয়ে আসতে পারি। অবশ্যই মাধব, কেন নয়? আর তোমাদের বুদ্ধি অনেক ভালো, তার ওপর নিজেদের ওপর আত্মবিশ্বাস রয়েছে। আমার বিশ্বাস আছে তোমরা সফলভাবে তোমাদের মিশন শেষ করতে পারবে। আর একটু সাবধানে থাকবে, কারণ এই জঙ্গল পুরোটাই মায়ায় ভরা। এখানে পরদে পরদে তোমরা বিভিন্ন জায়গায় বিপদে পড়তে পারো, তাই খুব সাবধান। এখন তোমরা সামনে এগোতে পারো। ধন্যবাদ জাদুর কলাগাছ। এখন তাহলে আমরা যাচ্ছি। তারপর নায়নারা সেখান থেকে সামনে এগোতে থাকে। অন্যদিকে নাগরাজ অভিমান্যু নদীর পথ ধরে আসতে আসতে কালিন্দী জঙ্গলের কিনারায় চলে আসে। তারপর সে নৌকা থেকে নেমে ডাঙ্গায় আসে। এই তো কালিন্দী জঙ্গলে চলে এসেছি, এবার আমাকে ঠেকায় কে? ওই নায়না তো জানেই না আমি কি করতেছি। ওর যে আর একটা ছেলে আছে সেটা হয়তো ওর মনেই নেই। ওর সেই ছেলেকে তো আমি খুঁজে বের করবই। তারপর ওর কি অবস্থা হয় সেটা সম্পর্কে ওর কোনো ধারণাই নেই।
এটা বলে অভিমন্যু সামনের দিকে এগোতে থাকে। এভাবে সে একদিন চলার পর নায়নাদের মতো সেই কলা গাছের সম্মুখীন হয়। স্বাভাবিকভাবেই কলা গাছটি তাকে 3টি প্রশ্ন করবে, আর সেগুলোর উত্তর দিতে পারলেই সে সামনে এগোতে পারবে। অভিমন্যু, এখানেই দাঁড়িয়ে যাও তুমি। আর ভেতরে প্রবেশ করতে পারবে না। ভেতরে প্রবেশ করতে হলে তোমাকে 3টি ধাঁধার উত্তর দিতে হবে। সে প্রশ্নগুলোর উত্তর ব্যতীত তুমি ভেতরে প্রবেশ করতে পারবে না। ঠিক আছে কলা গাছ, তুমি 3টে প্রশ্ন করো, আমি তুড়ি মেরেই সেগুলোর উত্তর দিয়ে দেব, তারপর ভেতরে প্রবেশ করব। আর হ্যাঁ, একটা কথা মনে রেখো, আমি যে 3টি প্রশ্ন করব সেই 3টি প্রশ্নের মধ্যে কোনো একটি প্রশ্নের উত্তর যদি ভুল হয় তাহলে তুমি চিরজীবনের জন্য এই জঙ্গলে আটকা পড়ে যাবে। কলা গাছের এই কথা শুনে নাগরাজ অভিমন্যু কিছুটা ঘাবড়ে যায় আর ভয় পেয়ে যায়। আচ্ছা, কলা গাছ, আমার একটু কাজ ছিল পেছনে, আমি একটা কাজ করি, আমার পেছনের কাজটা সেরে আসি, তারপর এখানে আসলে তুমি আমাকে প্রশ্ন জিজ্ঞেস করো, তারপর আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে সামনে এগোবো। ঠিক আছে, এখন আমি যাই। নাগরাজ অভিমন্যু এ কথা বলে কোনো মতে সেখান থেকে কেটে পড়ে। তারপর সে আবারও সেই নদীর ঘাটে ফিরে আসে, সে আবার তার নাগলোকে ফেরত যাওয়ার জন্য। অভিমন্যু যখনই আবার সেই নদী পার হবার জন্য চিন্তাধারা করে, ঠিক তখনই তার বাবা শ্যামদেব তার ছায়ার মাধ্যমে এখানে উপস্থিত হয়। কিরে বলদের বাচ্চা, ভয় পেয়ে গেছিস নাকি? তোর কি ওয়াদার কথা মনে নেই? তুই ভয় পেয়ে আবার নাগলোকে ফিরে আসার চেষ্টা করছিস? তুই তো নাগলোকের কলঙ্ক। তুই যদি তোর মিশন সফল না করে এখানে ফেরত আসিস তাহলে কিন্তু ভালো হবে না। কিন্তু বাবা, ওই কলা গাছ বলছিল ও আমাকে 3টে প্রশ্ন করবে। ওই 3টে প্রশ্নের মধ্যে কোনো একটি প্রশ্নের উত্তর যদি ভুল হয় তাহলে আমি এই জঙ্গলের মধ্যে চিরজীবনের জন্য আটকা পড়ে যাব। তো কি হয়েছে? বিড়ালের মতো 100 বছর বাঁচার চেয়ে বাঘের মতো একদিন বাছাই উত্তম। সব সময় মনের মধ্যে সাহস রাখবি, কখনো ভয় পাওয়া যাবে না। সাহসী মানুষের আসল শক্তি, এটা মনে রাখবি। তো তুমি এখন কি বলছো, আমি এখন আবার ফেরত যাব? ফেরত গিয়ে তাকে আবার প্রশ্নের উত্তর দিতে যাব? এত বড় রিস্ক নেওয়া কি ঠিক হবে? আমি ঠিক ভুল কিছু বুঝি না। তোকে সামনে এগিয়ে যেতে হবে। যেখানে যা প্রশ্নের উত্তর দেওয়া লাগে উত্তর দে, তারপরও পিছু হটা যাবে না। হারামি শ্যামদেব আমাকে সাহস জোগাতে এসেছে। এত সাহস থাকলে নিজে আসলে না কেন? এখন কি আর করার, আমাকে জীবনের রিস্ক নিয়ে সামনে এগোতে হবে। এখন কিছু দেওয়ার কোনো অপশন নেই। তারপর নাগরাজ অভিমন্যু ভয়ে ভয়ে সামনে এগোতে থাকে। তারপর আবারও একদিন হাঁটার পর সেই কলা গাছের সামনে পড়ে যায়। কি হলো অভিমন্যু? এত তাড়াতাড়ি ফেরত এসছে যে? আমি তো ভেবেছি তুমি আর ফেরত আসবে না। আচ্ছা, ঠিক আছে, তুমি তোমার প্রশ্ন করো, আমি প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। তোমার শর্তের কথা মনে আছে তো? যদি এ 3টে প্রশ্নের মধ্যে কোনো একটি প্রশ্নের উত্তর যদি ভুল হয় তাহলে তুমি চিরজীবনের জন্য এ জঙ্গলে আটকা পড়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে,
আমি কি এসব ভয় পাই নাকি? তুমি জিজ্ঞেস করো। তোমার জন্য প্রথম ধাঁধা। বলো, এক গাছে 3 তরকারি, আজব জিনিস বলি তারি। এটার উত্তর কি হবে? আরে এটা তো খুবই সহজ। এটার উত্তর হচ্ছে কলা গাছ। কারণ কলা গাছ যখন ফলন দেয় তখন কলার যে ফুল হয় সেটাকে আমরা খাবার হিসাবে গ্রহণ করতে পারি। আবার যখন কলাগুলো পরিপক্ক হয় তখন সেগুলোকে আমরা খাবার হিসাবে গ্রহণ করতে পারি। তারপর একদম অবশেষে কলা গাছ যখন ফলন দিয়ে ফেলে, কলা গাছটি কাটার পর এর ভেতরে যে নরম অংশটি রয়েছে সেটাকে আমরা তরকারি হিসাবে খেতে পারি। তাই সহজেই বলা যায় এটার উত্তর হবে কলা গাছ। বাহ বাহ, বেশ ভালো। তুমি তো খুব সহজেই এই ধাঁধাটির উত্তর দিয়ে ফেললে। তোমার জন্য দ্বিতীয় ধাঁধা। বলো তো, এমন এক জিনিস দেখে এলাম হাটে, 8 পা 2 হাঁটু, লেজ থাকে তার পিঠে। এটার উত্তর কি হবে? অভিমন্যু এই ধাঁধাটির উত্তর জানে না, যার কারণে সে চুপ করে দাঁড়িয়ে থাকে এবং কি মনে মনে অনেক বেশি ভয় পেয়ে যায়। কারণ সে যদি একটি ধাঁধার উত্তর ভুল দেয় তাহলে সে এই জঙ্গলের মধ্যে আটকা পড়ে যাবে। কি ব্যাপার অভিমান্যু, অনেক সময় তো হয়ে গেল। এত সময় তোমাকে দেওয়া যাবে না। ধাঁধার উত্তর তাড়াতাড়ি দিতে হবে। কলা গাছেরই কথা শুনে অভিমান্যুর কলিজা শুকিয়ে যায়। ঠিক তখনই সেই শয়তানটি আবারও তার কাছে হাজির হয়ে যায়। আরে অভিমান্যু, ভয় পাচ্ছ কেন? আমি তো আছি, আমি তোমাকে সাহায্য করব। আরে তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে ওই কলা গাছ তো সেটা মানবে না। অভিমন্যু, ওই কলা গাছ আমাকে দেখতে পাবে না, আমাকে শুধুমাত্র তুমি দেখতে পাবে। তাই আমি তোমাকে দাদার উত্তরগুলো বলে দিলাম, সে বুঝতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তো বেশ ভালোই। তুমি একটা কাজ করো, পটাপট আমাকে দাদার উত্তরটা বলে দাও। আরে এভাবে কিভাবে বলে? তোমাকে যদি আমি সাহায্য করি তার আগে তুমি আমার প্রশংসা করতে হবে। তুমি যদি আমার প্রশংসা করতে পারো, প্রশংসা করে যদি আমাকে খুশি করতে পারো, তাহলে আমি তোমাকে সাহায্য করব। আচ্ছা ঠিক আছে, আমি বুঝে গেছি। আসলে আপনার যে প্রশংসা করব, কোন প্রশংসাটা আগে করব বুঝতে পারছি না। আপনি তো মহান, আপনার মাথায় অনেক বুদ্ধি, আপনি তো সব ধাঁধার উত্তর পারেন। আপনার মতো যদি আমরা হতাম তাহলে তো আমাদের জীবনে কোনো সমস্যাই থাকতো না। এভাবে অভিমান্যু সে শয়তানটার অনেক মিথ্যা মিথ্যা প্রশংসা করে, কারণ তার ধাঁধার উত্তর দিয়ে এখান থেকে বাঁচতে হবে। অভিমন্যু, তুমি খুব ভালোভাবে আমার প্রশংসা করেছ, আমি খুব খুশি হয়েছি। তোমার এই ধাঁধাটির উত্তর হবে দাঁড়িপাল্লা। কি ব্যাপার অভিমান্য, তুমি কি ভয় পেয়ে গেছো নাকি? ভয় কি, পাগল হয়ে গেছো? একা একা কি বকবক করছো? তোমার আর বেশি সময় নেই, তাড়াতাড়ি ধাঁধার উত্তর দাও। এ ধাঁধার উত্তরটা আমি এতক্ষণ চিন্তা করছিলাম। এটার উত্তর হবে দাঁড়িপাল্লা। কারণ দাঁড়িপাল্লার মধ্যে 2টি সাইড থাকে, আর এ 2টি পাত্রের মধ্যে 4টি করে রশি থাকে, মানে দুটাতে সর্বমোট 8টা। আর এর হাতলটা থাকে মাঝখানে অথবা পিঠে, তাই এটার উত্তর হবে দাঁড়িপাল্লা। বাহ অভিমন্যু, তুমি তো এই দাদাটার উত্তর দিয়ে দিলে। আমি তো ভেবেছি তুমি এটার উত্তর দিতে পারবে না। আচ্ছা, তোমার জন্য 3 নাম্বার দাদা এবং সর্বশেষ ধাঁধা। এটার উত্তর দিতে পারলে তুমি সামনে এগোতে পারবে। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি জিজ্ঞেস করো, আমি একদম তুড়ি মেরে এটার উত্তর দিয়ে দেব। বাহ, হঠাৎ করে তোমার এত আত্মবিশ্বাস কোত্থেকে আসলো? আচ্ছা ঠিক আছে, তোমার তৃতীয় ধাঁধা হচ্ছে ফুটোর মাঝে ঢুকিয়ে নাড়াচাড়া করে, কখনো বউ ঝুলে কখনো খুলে থাকে ঘরে। এটার উত্তর কি হবে? এরপর শয়তান পাশ থেকে কানে কানে তাকে ধাঁধার উত্তরটি বলে দেয়। এটা তো খুব সোজা। এটার উত্তর হচ্ছে চাবি। আমরা ঘরের তালাতে যে চাবি ইউজ করি। বাহ, ভালোই। তুমি খুব সহজেই 3টি প্রশ্নের উত্তর দিয়ে দিলে।
এখন চাইলে তুমি ভিতরের দিকে প্রবেশ করতে পারো। আর হ্যাঁ, সাবধানে থাকবে, কারণ এই জঙ্গলে পুরোটাই মায়ায় ভরা। তুমি এখানে পর্দে পর্দে বিপদে পড়বে। ওকে ওকে, ঠিক আছে, আমি জানি তুমি আমাকে এত জ্ঞান দিতে হবে না। এটা বলে অভিমান্যু সেই কলা গাছের বাধা পেরিয়ে সামনের দিকে এগুতে শুরু করে। অন্যদিকে নয়না আর মাধব তারা দেখতে দেখতে অনেক পথ এগিয়ে যায়, কিন্তু অভিমান্যু সেটা জানেই না যে নয়না আর মাধব তার থেকে কয়েক ধাপ এগিয়ে আছে। নয়না আর মাধব এক সুন্দর জঙ্গলে এসে পৌঁছায়। জঙ্গলটা দেখে কোনো জঙ্গল মনে হচ্ছে না, মনে হচ্ছে এটি একটি আস্ত ফুলের বাগান। মাধব, দেখো সামনে কত সুন্দর সুন্দর ফুল দেখা যাচ্ছে, দেখেছো? জঙ্গলে শুধু জঙ্গলি জানোয়ার আর মায়াবী গাছপালাই থাকে না, এখানে অনেক সুন্দর সুন্দর ফুলও থাকে, যা এখানে না আসলে বুঝতেই পারতাম না। হ্যাঁ নায়না, তুমি ঠিকই বলেছ। এই জঙ্গলটা দেখতে খুবই সুন্দর, দেখে মনে হচ্ছে পুরো আস্ত একটা ফুলের বাগান। মাধব, তুমি একটা কাজ করো, আমাকে ওখান থেকে কয়েকটা ফুল ছেড়ে একটা সুন্দর ফুলের তোড়া বানিয়ে দাও, যেটা দেখে আমি একদম খুশি হয়ে যাব। অবশ্যই তোমার মনমতো বানাবে। আরে নায়না, কি বলছো তুমি? তুমি বলেছো আর আমি করব না? এটা কি হয়? তুমি জাস্ট 1 মিনিট দাঁড়াও, আমি 2 মিনিটের ভিতরে সুন্দর একটা ফুলের তোড়া বানিয়ে তোমাকে উপহার দিচ্ছি। এরপর মাধব অতি রোম্যান্টিক মোড়ে এসে ফুলের বাগানে ঢুকে পড়ে, আর সেখান থেকে কিছু ফুল তুলে নিয়ে সেগুলো দিয়ে একটি সুন্দর ফুলের তোড়া তৈরি করে। তারপর সে তোড়াটি এনে নায়নাকে উপহার দেয়, যেটা দেখে নায়না অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে ঘটে যায় অনেক বড় অঘটন। একটি গুহার ভেতরে একটি ডাইনিকে দেখতে পাই, আর এই ফুলের বাগানটি ছিল ওই ডাইনিটার। তার বাগান থেকে ফুল ছেঁড়ার কারণে ডাইনিটি অনেক বেশি রেগে যায়। তোদেরই এত বড় স্পর্ধা, আমার অনুমতি ছাড়া আমার বাগান থেকে ফুল ছিঁড়েছিস তোরা? কোত্থেকে না কোত্থেকে এখানে এসেছিস, এসে আবার আমার বাগান থেকে ফুল ছিঁড়েছিস, তাও আবার আমাকে না বলে? আমাকে বললেও তো আমি কাউকে অনুমতি দেই না, তার ওপর তোরা না বলেই আমার ফুল ছিঁড়ে ফেলেছিস। তোদের কপালে অনেক দুঃখ আছে। এটা বলে ডাইনিটি তাদের দিকে অগ্রসর হয়। অন্যদিকে নায়না আর মাধব এখনো সেই ফুলের বাগানের সামনে দাঁড়িয়েছিল। আরে মাধব, তুমি তো খুব সুন্দর করে ফুলের তোড়া তৈরি করতে পারো। তোমার তো উচিত বসে বসে ফুলের তোড়া তৈরি করা। এটা করলে তো তোমাকে আর কষ্ট করে কাঠুরিয়ার কাজ করতে হয় না। বিশ্বাস করো, তোমার তোড়া যে দেখবে সেই খুশি হয়ে যাবে। নয়না, তোমার মনে হচ্ছে না যে তুমি একটু বেশি বেশি বলে ফেলছো? আমাকে এত বেশি হাওয়া দিও না, আমি কিন্তু বুঝি, সবই বুঝি। আরে না মাধব, আমি সত্যি বলছি, মিথ্যা বলতে যাব কেন? সত্যি তোমার তোড়া অনেক সুন্দর হয়। আচ্ছা চলো, আমরা এখানে বসে বসে ফুলের সৌন্দর্য উপভোগ করলেই হবে না, আমাদেরকে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমাদেরকে আমাদের আসল লক্ষ্যের দিকে যাওয়া উচিত। চলো, এখানে আর দেরি না করি। এরপর নায়না আর মাধব দুজনেই সেখান থেকে বের হবার জন্য প্রস্তুত হয়।
ঠিক তখনই ডাইনিটি সেখানে এসে তাদের পথ আটকে দেয়। কি রে, কোথায় যাওয়া হচ্ছে? দেখে তো তোদের বেশ খুশি খুশি লাগছে। এত খুশি হওয়ার কারণ কি? আমি তো খুশি নেই। তুমি কে? তোমাকে দেখে তো জঙ্গলের ডাইনি মনে হচ্ছে। আসলে আমরা জঙ্গলে যে মন্দিরটি রয়েছে সে মন্দির থেকে জাদুর আয়নাটি আনতে যাচ্ছি। ওটা দিয়ে আমার হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে বের করতে হবে। সবই ঠিক আছে, কিন্তু তুই আমার বাগান থেকে ফুল ছিঁড়লি কেন? ফুল ছিঁড়লি যে আমার থেকে কি অনুমতি নিয়েছিস? ফুল ছিঁড়তে আবার অনুমতি লাগে নাকি? আর এটা যে তোমার বাগান সেটা তো আমরা জানতামই না। আচ্ছা ঠিক আছে, আমাদের ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। কি বলছিস? ক্ষমা? কিসের ক্ষমা? এই ডাইনি ডিকশনারিতে ক্ষমা বলে কোনো শব্দ নেই। আমার এখানে অপরাধ করলে অপরাধের শাস্তি ভোগ করতে হবে। এখানে ক্ষমা বলে কিছু হয় না। এটা তোদের মানুষের এলাকা নয়, এখানে আমার আইন মেনে চলতে হবে। মাধব, এই ডাইনি আমাদেরকে ক্ষমা করবে না। সে আমাদেরকে বন্দি করে ফেলবে এখানে। আর এক মুহূর্ত দাঁড়িও না, পালাও, তাড়াতাড়ি পালাও এখান থেকে। এরপর নায়না আর মাধব তারা দুজনে দৌড়ে পালাতে থাকে, কিন্তু ওই ডাইনি তাদের পিছু নেয় না। ডাইনিটা কি করে, সেখানে তার দুটি শিকারী প্রাণী নিয়ে আসে। সেই প্রাণীগুলোকে তাদের পিছে ছেড়ে দেয়। এই প্রাণীগুলো দেখে বেশ অদ্ভুত মনে হচ্ছে। কেমন জানি চেনা চেনা লাগছে, আবার চেনা চেনা লাগছে না। তারপর সে প্রাণীগুলো মাধব আর নায়নার পিছু ধরা করতে থাকে এবং অল্প কিছু সময়ের ভিতরেই তাদেরকে আটকে ফেলে। তো বন্ধুরা, এরপর কি হয়েছিল সেটা জানতে হলে তোমাদেরকে পর্ব 6 জন্য অপেক্ষা করতে হবে। পর্ব 6 সবার আগে দেখার জন্য ভিডিওতে লাইক করে কমেন্টে পার্ট 6 লিখে কমেন্ট করো। যত বেশি কমেন্ট হবে তত তাড়াতাড়ি পর্ব 6 আপলোড করে দেওয়া হবে। তোমাদেরকে কমেন্টের টার্গেট দিলাম 100 কমেন্ট। যদি 100 কমেন্ট হয়ে যায় তাহলে পরের দিনই পর্ব 6 দিয়ে দিব। এখন সব তোমাদের হাতে।